দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে। সঞ্চয়পত্রে বড় আকারের বিনিয়োগ কমাতে সুদ হার পুনর্নির্ধারণ করেছে সরকার। স্বল্প বিনিয়োগকারীদের ক্ষতি হবে না দাবি অর্থমন্ত্রীর। ইভ্যালি সহ 12টি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতারণার শিকার গ্রাহকদের আর্থিক ক্ষতির দায় নেবে না সরকার, অর্থ উদ্ধারের চেষ্টা। চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি কমার আভাস দিল এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, কমিয়েছে বিদায়ী বছরের হিসেবও। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। সঞ্চয়পত্রে বড় বিনিয়োগ নিরুৎসাহিত করতেই 15 লাখ টাকার বেশি বিনিয়োগে সুদ হার কমিয়েছে সরকার। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আয়ে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তবে অর্থনীতিবিদরা বলছেন বড় বিনিয়োগ কমাতে সুদের হার আরও কমানো প্রয়োজন। শাহাদাত হোসেনের রিপোর্ট। প্রান্তিক শ্রেণীর মানুষকে সুরক্ষা দিতেই সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ রেখেছে সরকার, যাতে স্বল্প পুঁজির এসব মানুষ মুনাফা অর্জনের মাধ্যমে সচ্ছল জীবনযাপন করতে পারে। কিন্তু সুদের হার বেশি হওয়ায় সম্পদশালীদের অনেকেই বিনিয়োগ করছেন এখানে, তাই প্রতি বছরই বাড়ছে সঞ্চয়পত্রের বিক্রি। হিসেব বলছে 2020-21 অর্থবছরে জনগণের কাছে প্রায় 42,000 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, যা আগের অর্থ বছরের চেয়ে 190 ভাগ বেশি। এর লাগাম টানতেই 15 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার কমানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ইন্টারেস্ট রেট বেশি হওয়ার কারণে এখন সবাই এখানে চলে আসছে। এখন তাহলে অন্যান্য আমাদের যে অর্থনীতির অন্যান্য যে চালিকা শক্তিগুলা সেগুলো অচল হয়ে যাবে। আমরা প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখেছি এবং সবকিছু বিবেচনায় নিয়ে মিনিমাম থ্রেশহোল্ডটা 15 লাখ টাকা পর্যন্ত আমরা হাত দিইনি, ওটা ঠিক রেখেছি। যারা ক্ষুদ্র ডিপোজিট রাখেন, ক্ষুদ্র ডিপোজিট, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। এটা চলমান, এটা কখনো বাড়বে কখনো কমবে, কখনো প্রয়োজন আবার বাড়তেও পারে। প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার পাশাপাশি সরকারের অর্থ সংস্থানেরও বড় খাত এই সঞ্চয়পত্র, যা বিক্রি করে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করে সরকার। কিন্তু এর সুদ পরিশোধে বাজেটে রাখতে হয় বড় অঙ্কের বরাদ্দ। হিসেব বলছে গত অর্থ বছরে এ খাতে 33,979 কোটি টাকার সুদ পরিশোধ করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন সুদের হার কমানোর ফলে সরকারের ভর্তুকির চাপও কিছুটা কমে আসবে। এখানে একটা বড় ধরনের ভর্তুকি ছিল, যার কারণে এটাকে এই সঞ্চয়পত্রের উপরে যে সুদটা দেওয়া হয় সেটা গত 2 বছর ধরে সরকার সামাজিক সুরক্ষা খাতের ব্যয় হিসাবেও দেখাতে শুরু করেছে। যে অযৌক্তিক একটা ভর্তুকি ছিল, সেই ভর্তুকিটা এখন আগামীতে কমবে। এর ইম্প্যাক্ট বাজেটে কিন্তু শীঘ্রই পড়বে না, কারণ এখন নতুন যারা কিনছেন বা নবায়ন যারা করছেন তারাই এই নতুন রেটে নবায়ন করতে পারবেন বা কিনতে পারবেন। সেটার ইম্প্যাক্ট হয়তো আপনি এই আগামী অর্থ বছর থেকে বেশি দেখা শুরু করবে। কিন্তু এখনও 15 লাখ টাকার বেশি বিনিয়োগে সুদের হার 9.5 থেকে 10.5 ভাগের মধ্যে, যা ব্যাংক আমানতের মুনাফার হারের দ্বিগুণ। অর্থনীতিবিদরা বলছেন সঞ্চয়পত্রের বিনিয়োগ শিল্প এবং উৎপাদনশীল খাতে ফেরাতে সুদের হারের এই ব্যবধান আরও কমিয়ে আনা প্রয়োজন। ইকোনমিতে একটা দৃশ্যমান ইম্প্যাক্ট আনার জন্য যে এই অর্থটা বিকল্প উৎপাদনশীল খাতে গিয়ে খাটবে, সেটা হওয়ার সম্ভাবনা আমি খুব একটা দেখছি না। কারণ আরো বেশি যদি কমানো হতো, 3-4% যদি কমানো হতো, তাইলে এই ধরনের একটা সম্ভাবনা তৈরি। নতুন সঞ্চয়পত্র কিনলে কিংবা পুরনো সঞ্চয়পত্রের মেয়াদ শেষে পুনঃবিনিয়োগে এই নতুন নিয়ম কার্যকর হবে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইভ্যালি, অরেঞ্জ সহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে প্রতারণার শিকার গ্রাহকদের আর্থিক ক্ষতির দায় নেবে না সরকার। তবে খোয়া যাওয়া অর্থ উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল কমার্সে প্রতারণার ঘটনা নিয়ে সচিবালয়ে এক বৈঠক শেষে একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠকে দেশের ডিজিটাল ব্যবসা তদারকিতে একটি ই-কমার্স রেগুলেটরি অথরিটি গঠনের সিদ্ধান্ত হয়। আইনের ফাঁক গলিয়ে ব্যবসা পরিণত হয়েছে অপরাধে, আর তাই স্বরাষ্ট্র আর আইনমন্ত্রী শরণাপন্ন হয়েছেন বাণিজ্যমন্ত্রী, ছিলেন তথ্যমন্ত্রীও, যাতে প্রচারণা চালিয়ে সচেতন করা যায় মানুষকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে। কিন্তু এরই মধ্যে যারা হারিয়েছেন টাকা ই-কমার্সে, তাদের কি হবে? সরকার তো টাকা নেয়নি, তারা এই যে লোকটা টাকা একটা দিয়ে দায়িত্ব, যে লোকটা দিয়ে ধরেন এই 5টা মোটরসাইকেল সে 100 টাকা খরচায় পেয়েছে,
সে তো লাভ করেছে, তারপরে আবার বেশি করে গেছে। সরকার তো সেই লাভের ভাগিদারও নয়। কথাটা হলো ব্যবসা তো ওপেননেস। আমরা যেটা বলতে চাই যে মানুষকে সতর্ক হওয়া দরকার যে আমরা কি করতে পারি। তাহলে ইভেলিয়ার ইঅরেঞ্জের মতো অন্তত 12টি প্রতিষ্ঠান সরকারের সামনেই যে গ্রাহকদের কয়েকশো কোটি টাকা লোপাট করেছে তা ফেরত আসবে কিভাবে? তাদের সাথে কথা বলবো করে কতটুকু কম্পেনসেট তারা করতে পারে, কতটুকু তাদের কাছে আছে সম্পদ, সেইটাকে নিয়ে এসে মানুষের দায়টা যতদূর পারা যায়। যদি আজকে ইভেলির কথা ধরি, তার অ্যাবিলিটিটা কি আছে, কতটুকু সম্পদ তার কাছে সে করতে পারবে। তার কাছ থেকে তো শুনতে হবে যে আমার 500 কোটি টাকা ছিল, আমার কাছে 100 কোটি টাকা আছে। সেই প্ল্যানটা তো তার নিয়ে আসতে হবে যে আমি 100 কোটি টাকা দিয়ে আমি এইভাবে আবার ঘুরে দাঁড়াতে চাই। এইটা কিভাবে আলোচনা করে তাদেরকে, জেলে ভরে থাকলে তো কিছু পাবে না তারা, কিন্তু কিছু একদম কিছু নেই, জিরো, তো তাকে বের করে দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ সে তো কোনো টাকাই কিছু দিতে পারবে না। এর বাইরে সামনের দিনে এমন ব্যবসার নামে প্রতারণা ঠেকানোর করণীয় ঠিক হয়েছে 3 ঘন্টার ওই বৈঠকে। পৃথক কর্তৃপক্ষ গঠনের পাশাপাশি ডিজিটাল কমার্স আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন। ই কমার্স ব্যবসাকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য ই কমার্স রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে হবে। যে কমপ্লেনগুলো হচ্ছে বিভিন্নভাবে, এগুলা ভোক্তা অধিকার কম্পিটিশন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে মোকাবেলা করছেন, কিন্তু কোনো সেন্ট্রাল কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখনও আমরা করতে পারিনি। এইটা করতে হবে সো দ্যাট সব কমপ্লেনগুলো মনিটরিং করা যায়। বৈঠকে জানানো হয় গেল জুলাইতে ডিজিটাল কমার্স নীতিমালা জারির পর থেকে কোনো প্রতিষ্ঠানই প্রতারণা করে গ্রাহকের টাকা লোপাট করতে পারেনি, কেননা নতুন নীতি অনুযায়ী গ্রাহক পণ্য হাতে পাওয়ার পরই টাকা ছাড় করা হচ্ছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে ই ভ্যালির সব স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তর থেকে বিরত থাকতে কোম্পানিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ই ভ্যালির অবসায়ন চেয়ে করা এক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। ই ভ্যালিতে অর্ডার করে পণ্য না পেয়ে এবং পরে অর্থ ফেরত না পাওয়ার আশঙ্কায় কোম্পানির অবসায়ন চেয়ে প্রতারণার শিকার একজন গ্রাহক এই আবেদনটি করেছিলেন। আবেদনটি আদালত গ্রহণ করে কোম্পানি কেন অবসায়ন করা হবে না এ মর্মে নোটিশ ইস্যু করেছে। তবে ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার দায় বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। এখানে বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকেরও একটা ভূমিকা আছে, আমাদের তারা এই সমস্ত উদ্যোক্তা হিসাবে পরিচয় নিয়ে আসেন আমাদের এখানে, এবং আইটি রিলেটেড যেগুলো আছে সেখানে আমাদের আইসিটি মিনিস্ট্রি আছে, তারাও দায়িত্ব নেবে, নিয়ন্ত্রণ করতে হবে, গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে অফকোর্স। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে শুরু করলেও চলতি 2021-22 অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 6.8% হবে বলে মনে করে বহুজাতিক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক। সংস্থাটির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস উঠে এসেছে। যদিও গেল এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে প্রবৃদ্ধি 7 ভাগের বেশি হবার আভাস দিয়েছিল সংস্থাটি বলছে শিল্প খাতের শক্ত অবস্থান, প্রবাসী আয়ের ক্রমবর্ধমান ধারা, বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার আর সরকারের কার্যকর নীতির উপর ভিত্তি করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও চলতি বছর মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 5.8 ভাগে পৌঁছাবে বলেও পূর্বাভাস দিয়েছে এডিবি। কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে অপ্রচলিত কৃষি পণ্য উৎপাদনে জোর দিতে হবে। এ খাতে যুক্ত করতে হবে শিক্ষিত ও তরুণ উদ্যোক্তাদের, পাশাপাশি কৃষিকে গড়ে তুলতে হবে শিল্পের সহযোগী খাত হিসেবে। এসব কথা উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত কৃষিভিত্তিক অর্থনীতি বিষয়ক আলোচনায়। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বর্তমানে জিডিপিতে কৃষির অবদান 13 ভাগের ওপরে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী জুন 2025 নাগাদ যা হবে 10.5 ভাগ। জিডিপিতে আনুপাতিক হারে কৃষির অবদান কমলেও এই সময়ে কৃষিভিত্তিক অর্থনীতির পরিধি বাড়াতে চায় সরকার। বিশ্লেষকরা বলছেন এজন্য বাড়াতে হবে কৃষির উৎপাদনশীলতা। এখন হাজার হাজার হেক্টর জমি কিন্তু এখনো পতিত পড়ে আছে। এই পতিত জমি কিন্তু আমাদেরকে চাষের আওতায় আনতে হবে। আমাদের সেচ এবং সেচ ব্যবস্থাপনার যে উন্নয়ন সেটা কিন্তু আমাদের ঘটাতে হবে। যে স্বল্প সময়ের কন্ট্রাক্ট এবং দীর্ঘ সময়ের এই বর্গা চাষীদের কন্ট্রাক্টের কারণে কিন্তু জমির উর্বরতার কম বা বেশি হয়ে থাকে, সেই জায়গাটাতে পলিসিগত কিভাবে সাপোর্ট দেওয়া যেতে পারে এবং কৃষির কিছু খাতগুলোতে, কিছু উপখাতগুলোতে, কৃষি সব জায়গায় নয়,
সেই জায়গায় আমাদের যদি এই শিক্ষিত যারা বেকার যুবক শ্রেণী আছে তাদেরকে যদি কাজে লাগাতে পারি, তাহলে একদিকে আমাদের বেকার সমস্যা লাঘব হবে, কৃষি আমাদের অন্য জায়গায় পৌঁছবে। এগ্রি বায়োডাইভার্সিটি, যেটি আমাদের ফসলের, আমাদের মাছের, আমাদের গবাদি পশু জিনের উৎস। বাংলাদেশ জেনেটিক রিসোর্স, ক্রপ জেনেটিক রিসোর্সেস ইনস্টিটিউট করবার কথা আলোচনা হয়েছে, সেইটি মন্ত্রণালয়ে রয়েছে। আমি অনুরোধ করব সেটি যদি হয় তাহলে আমরা বাংলাদেশের সকল ফসলের জিন সম্পদ রক্ষা করতে পারব। হিসেব বলছে 2019-20 অর্থ বছরে কৃষিজ অর্থনীতিতে মৎস্য উপখাতের অবদান ছিল 4 ভাগের 1 ভাগ, আর প্রাণী সম্পদ উপখাতের অবদান ছিল 13.5 ভাগের মতো। এসব উপখাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা উঠে আসে কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর শীর্ষক সভায়। আমাদের অপ্রচলিত যে সকল সমুদ্র সম্পদ আছে, শৈবাল, বিদেশের 5 স্টার হোটেলে গেলে আমরা চমৎকার ভাবে খাই, আর বাংলাদেশে কিন্তু ওইটা আমরা কেয়ার করি। আমরা কিভাবে সেটাকে ওই মানগত স্ট্যান্ডার্ডে নিয়ে রপ্তানি করতে পারি সে প্রক্রিয়াও কিন্তু আমরা করছি। আমাদের যে সমুদ্র সীমাটা ইতিমধ্যে আমরা অর্জন করেছি, সেই সমুদ্র সীমায় আমাদের মাছ অপ্রচলিত মাছ যেগুলো অন্যান্য আইটেম আছে সেগুলো আহরণ করার জন্য সরকারিভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। এগ্রানিয়ান ইকোনমির জন্য আমরা যে পর্যায়ে এসেছি, কৃষিক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য এসেছে, এটাকে শিল্পায়নের সাথে সম্পৃক্ত করে, শিল্পায়নের সাথে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এটাকেই করতে হবে। যে প্রযুক্তি, যে ইনভেস্টমেন্ট হয়েছে, যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে, এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, এটাকে প্রসেসিং এবং আন্তর্জাতিক বাজারে না করতে পারি, তাহলে আমাদের গ্রামীণ অর্থনীতির, গ্রামীণ সমাজকে যে আমরা পরিবর্তন করতে চাচ্ছি সেটা হবে না। কৃষি জমি রক্ষায় অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণের উপরেও জোর দেওয়া হয় অনুষ্ঠানে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারা লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DAX 16 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 7,241-এ। লেনদেন হয়েছে 2,150 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 125টির, দর কমেছে 209টির, আর অপরিবর্তিত রয়েছে 42টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে কার্য দিবসে মার্কেট এন্ডেড অন আ স্লাইটলি নেগেটিভ নোট, যেটা হচ্ছে প্রফিট টেকিং এর প্রতিফলন। হাউএভার আজকে মার্কেট টার্নওভার গত কার্য দিবসের তুলনায় অ্যাপ্রক্সিমেটলি 12.6% বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা মনে করি অ্যাক্টিভ ইনভেস্টর পার্টিসিপেশনের কারণে হয়েছে। আমরা যদি সেক্টর পারফরমেন্সের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পারি যে amongst the top performing sectors, engineering contributed 8.99% to market turnover, insurance contributed 12.22%, textile 18.27%, and finally pharmaceuticals and chemicals, যেটা হচ্ছে বাকি সব সেক্টর গুলাকে outperform করে in terms of market turnover, contributed 18.42%. ওভারঅল আমরা মনে করি যে লার্জ ক্যাপ স্টকস এর দাম কমার ইম্প্যাক্ট আমরা ইন্ডেক্স গুলাতে দেখতে পেরেছি। 15 দফা দাবি আদায়ে ঢাকার টানা 72 ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ঐক্য পরিষদের নেতারা। বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার সহ 15 দফা দাবিতে এই ধর্মঘট শুরু হয় মঙ্গলবার ভোর থেকে, যা বুধবারেও অব্যাহত থাকে। তাই রাস্তায় দেখা মেলেনি বন্ধ ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, ট্রেইলার, মিনি ট্রাক ও পিকআপের চলাচল, যার প্রভাবে স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পণ্য ডেলিভারির কার্যক্রম। বন্দরের প্রবেশ মুখগুলো সহ বিভিন্ন স্থানে শ্রমিকরা অবস্থান নেয়ায় কোনো পণ্যবাহী পরিবহন ভিতরে ঢুকতে এবং বেরোতে পারেনি। লাইসেন্স আমার মৌলিক অধিকার, আমি হেভি গাড়ি চলে, আমাকে হেভি লাইসেন্স দিতে হবে। 15 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করে যাব। বন্দরে কোনো মাল ডেলিভারি হচ্ছে না, জাহাজ থেকে কোনো শিপমেন্ট ডিসচার্জ কিছু হচ্ছে না, আমরা এই জন্য উদ্বিগ্ন আর কি। যশোরের বেনাপোল বন্দরেও বিভিন্ন দাবি দাওয়া তুলে মিছিল করেন শ্রমিকরা। এ কারণে বেনাপোল স্থলবন্দর থেকে দেশের অভ্যন্তরে আমদানি পণ্য পরিবহন বন্ধ ছিল বিকেল পর্যন্ত। সরকারি ফি হলো 1800 থেকে 2000 টাকা,
আমাদের লাইসেন্স রিনিউ করতে লাগে 7 থেকে 8 হাজার টাকা। এরপর আমরা লাইসেন্স পাই না, ড্রাইভিং লাইসেন্স পাই না। আমাদের 15 দফা দাবি আছে। এই দাবিগুলো আমাদের নৈতিক দাবি, আমাদের ন্যায্য দাবি। এই দাবিগুলো পূরণ করা না হলে আমরা আগামী 25 তারিখ থেকে লাগাতার অবরোধের কর্মসূচি আমাদের ঘোষণা করা হবে। তবে ধর্মঘট মানেনি দিনাজপুরের হিলি স্থলবন্দর আর গাজীপুরের ট্রাক মালিক শ্রমিকরা। তাই সেখানেও অন্য দিনের মতো পণ্য পরিবহন গাড়ি চলাচল অব্যাহত ছিল। তবে সমস্যা সমাধানে সারা দেশে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক করতে দুপুরে মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক শেষে মন্ত্রী জানান 15 দফা দাবির মধ্যে যেগুলো দ্রুত সমাধানযোগ্য সেগুলো সমাধানের পাশাপাশি বাকি দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সবগুলো দাবি আমরা মনে করি যে এই দাবিগুলো যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এইগুলি এখনই করা উচিত, সেগুলো আমরা বলেছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যেগুলি মনে করেছি সময় লাগবে সেইগুলি আমাদের সচিব মহোদয়রা নোট নিয়েছেন এবং তাদের মন্ত্রণালয় থেকে সেইগুলির ব্যবস্থা নেবেন। এমন আশ্বাসে টানা 72 ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ। হাসনাইন তানভীর, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।